এসো ছাত্রীরা, ছাত্রছাত্রীরা, আমরা আর আগের দিনের শিকার যেটুকু পড়েছি তার পরবর্তী অংশটা আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা দেখেছি যে আগের দিন যেটুকু পড়েছি, আগের দুদিন, যে একটা ভোর, খুব সুন্দর সবুজ নীলাভ ভোর, একটা তারা তখনও জেগে রয়েছে, দেশওয়ালিরা আগুন জ্বালাচ্ছে, সেই আগুনটা আস্তে আস্তে ম্লান হয়ে আসছে, আস্তে আস্তে সূর্যটা আরেকটুখানি উজ্জ্বল হলো এবং সেই শিশিরের ঘাসের আগায় যে শিশির, তার মধ্যে তার দীপ্তিতে ঝলমল করতে লাগলো। ভোরটা যেন একটা নতুন আস্তে আস্তে দীপ্তিতে জ্বলে উঠছে। এবং এই সময় এক বাদামি হরিণ, সে সারা রাত তার চিতাবাঘিনীর হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে সকালবেলা সে নিজের জীবনটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। কচি ঘাস ছিঁড়ে সে খাচ্ছে এবং খেয়ে সে তার ক্লান্ত শরীরটা জলে নামিয়ে দিয়ে যেন তার সমস্ত ক্লান্তিটাকে ধুয়ে ফেলে আবার নতুন প্রাণ শক্তি নিয়ে সারাদিনের খুশিটাকে সে উপভোগ করবে। এটুকু আমরা পড়েছিলাম। আজকে আমরা দেখছি অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা দেখছি সে শুধু আবেশ তো সে শরীরকে দিতেই যায়, কিন্তু আবেশ দেওয়ার পরে সে নতুন করে জীবনের নদীতেও যেন সে ভেসে উঠবে। কি ভেসে উঠবে? তার খুশি নিয়ে, তার চাহিদাগুলো নিয়ে, তার প্রবৃত্তিগুলোকে নিয়ে। আমরা তো জানি যে জীব, সমস্ত জীবের মধ্যেই যে প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তিটা এই হরিণের মধ্যেও থাকবে। সে হরিণ, তার স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক জীবন, সারা রাতে যেটা ছিল না, দিনের বেলা সে যখন তার নিজের জীবনের নিরাপত্তা খুঁজে পেয়েছে, তখন সে কিন্তু ভাবছে, এখন সে কিন্তু ভাবছে না নিজের জীবনকে সে কি করে বাঁচাবে। এখন কিন্তু সে লুকিয়ে লুকিয়ে করছে না, সে এখন নিজেকে সারা রাত লুকিয়ে থেকেছে, নিজেকে গোপন করেছে, কিন্তু আজকে সে নিজের সূর্যের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে চায়। নিজের ক্লান্তি ধুয়ে ফেলে নিজের সমস্ত সৌন্দর্যকে সে জগতের সামনে মেলে ধরতে চায়। এবং হরিণী স্বাভাবিক প্রবৃত্তিতে হরিণ হরিণীকে আকৃষ্ট করতে চাইবে, সেটাই স্বাভাবিক। সে প্রবৃত্তি তার মধ্যে জেগেছে, জীবন বা সৃষ্টির আনন্দ তার মধ্যে জেগে উঠেছে। সে কি করছে? এবং সেটাকে বলা হচ্ছে কি অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিল। জরায়ু জানো, মাতৃ জঠরে যেখানে শিশু জন্মের আগে থাকে, সেটা জরায়ু। তা অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। শিশু যখন মায়ের জঠরে থাকে, সেই জঠর থেকে কিন্তু সে জীবনের আলোয় যখন আসে তখনই তার জন্ম হয়, সে ভূমিষ্ঠ হয়। তা সেই রাত্রির অন্ধকারে সে নিজের জীবনের সাধনাকে, তোমরা এখানে ভাবতে পারো যে শিশু তো মাতৃগর্ভে নিরাপত্তায় থাকে এবং জন্ম হওয়ার পরে মা তাকে আবার নতুন করে জীবন দেয়। জীবনটা শুরু হয় আসলে জন্ম থেকেই, কিন্তু জন্মেরও, আমরা এই অর্থে বলছি এখানে নিরাপত্তার ব্যাপারটা না এসে জন্মেরও আগে যে জীবনের সাধনা থাকে, সেটাই হলো জরায়ুর মধ্যে শিশুর বেঁচে থাকার সাধনা, জীবনের সাধনা। সেরকম হরিণও সারা রাত কিন্তু অন্ধকারের জরায়ুতে থেকে তার জীবনকে ভূমিষ্ঠ করেছে আজকে নতুন ভোরে। প্রত্যেকটা ভোর তার কাছে নতুন জন্ম, সে নতুন শিশু হয়ে সেই নতুন ভোরকে স্বাগত জানায়। এবং নতুন ভোরও প্রত্যেকটি পৃথিবীর রাত্রির অন্ধকারে থাকার পরে একটি নতুন ভোর নতুন শিশু হয়ে নতুন আশ্বাস নিয়ে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়। তা সে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতন একটা বিস্তীর্ণ উল্লাস পাবার মতন যখন পৃথিবীতে নতুন কিছুর আগমন হয়, পৃথিবী আসে, নতুন জীবনটাকে সে মেলে ধরে। এখানেও সে রাত্রির অন্ধকার থেকে সে জরায়ুর অন্ধকার ছিঁড়ে যেন নতুন ভোরের জন্ম নিয়েছে, একটা নিজের জীবনের বিস্তীর্ণ উল্লাস। দেখো, উল্লাস, আনন্দটাই যখন মাত্রা ছাড়া আবেগ থাকে তখন সেটাকে আমরা উল্লাস বলি। উল্লাস কিন্তু সাধারণ আনন্দ নয়। আবার বিস্তীর্ণ, বিস্তীর্ণ মানে চওড়া বা প্রসারিত, অর্থাৎ খুশিটাকে যে মেলে ধরছে প্রকৃতির আকাশের নিচে, নদীর জলের মধ্যে মেলে ধরছে, এটাকে কিন্তু বলছে একটা বিস্তীর্ণ উল্লাস। অর্থাৎ তার খুশির এখন আর শেষ নেই। তা সেই জীবনের আনন্দটাকে সে মেলে ধরতে চাইছে। মাঝে মাঝে একটু আওয়াজ এসে যাচ্ছে বাইরে থেকে, অসুবিধা একটু হচ্ছে, তোমাদেরও হচ্ছে হয়তো। আবার শুরু করছি। তাহলে বোঝা যাচ্ছে যে একটা অন্ধকারকে সহ্য করে, সে অন্ধকারের সঙ্গে লড়াই করে, তাকে প্রতিহত করে, তার নেতিবাচক দিকটাকে লালন করে সেটাকে অস্তিবাচক
দিকে নিয়ে যাও, অন্ধকারের মধ্যে থেকে বেঁচে থাকার সাধনা করে তার থেকে শক্তি খরচ করে শক্তি নিয়ে যে নতুন আলোকে অর্জন করার যে আনন্দ, অর্থাৎ অন্ধকারকে কাটিয়ে অন্ধকার থেকে জীবনের দীপ্তি নিয়ে নতুন আলোকে অর্জন করার যে আনন্দ, সে আনন্দটাকে সে যেন মেলে ধরতে চায়, যে সে খুশির যেন আর সীমা নেই। এখন তার জীবনে নিরুপদ্রব জীবনটা, এখন তার জীবনে আর কোথাও প্রশ্ন চিহ্ন নেই, এতটুকু কোথাও বাঁচার লড়াই নেই। এখন শুধু নতুন স্বপ্ন, নতুন জীবনকে আকর্ষণ করা, নতুন হাতছানিকে সামনে ডাকা, এখন শুধু হরিণীকে তার আমন্ত্রণ জানানো, হরিণীকে তার সৌন্দর্যে মুগ্ধ করে দেওয়ার জন্য তারই সাধনা। এখন আর বাঁচার লড়াইটা নেই, এখন জীবনে স্বপ্ন দেখার একটা সুন্দর স্বপ্ন, মানে স্বপ্ন দেখার তো স্বপ্ন দেখার সাধনা বা স্বপ্নকে উপভোগ করার খুশি। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্য হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার সঙ্গে তুলনা করা হলো কেন? সূর্যের রংটা সোনালি হয়ে এসেছে এবং সেটা এতটা আস্তে আস্তে ধারালো হয়ে উঠছে, হ্যাঁ, এবং বর্ষা তো ধারালো, তীক্ষ্ণ, হিংস্র একটা বিষয়, হত্যা করার বিষয়। তাহলে এইখানে তারও যে সারা রাতের কষ্টের পরে তার নিজের জীবনকে উপভোগ করার যে মরিয়া বাসনা, যে এবার আমি উপভোগ করব, হ্যাঁ করব, আমি জীবনকে উপভোগ করব, তার সেই ইচ্ছার তীব্রতাটা বা তীক্ষ্ণতাটাকে কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে সূর্যের সোনার বর্ষার মতন, নীল আকাশের মধ্যে একটা চরম। আমি তো সমানে তোমাদের একটা সিনেমার মতন কথা বলছি, এখানে যেন সেই প্রথম থেকে নাটকটা হতে 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 একটা চরম পর্যায়ে, যেখানে হরিণ যেন নীল আকাশের নিচে নিজের সৌন্দর্যকে, নিজের খুশিকে, নিজের উল্লাসকে মেলে ধরছে, আর কোথাও কিচ্ছু বাধা নেই, কিছু নেই। এখন শুধু তার সামনে মিলনের চিন্তা, তার সামনে নতুন খুশিকে হাতে মুঠোয় নেয়ার তার খুশি, সেইটাতে সে নিজেকে মেলে ধরছে। তার মধ্যে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন কল্পনা তার মধ্যে তীক্ষ্ণ বর্ষার মতন জেগে উঠছে, এবং তীক্ষ্ণ বর্ষাটার মধ্যে দিয়ে যেন কোথাও একটা অন্য আঘাত, অন্য কিছু চোরাভাবে প্রবেশ করছে, তার ইঙ্গিতটাও কিন্তু কোথাও যেন দেন, যে এই তীক্ষ্ণতাটা যেন কোথাও অশুভ কিছুও হয়তো আসছে, যেটা হরিণ শুভ মনে করছে সেটা হয়তো অশুভ হয়ে আসতে চলেছে। কারণ বর্ষার দুটো দিক আছে, একটা হলো আনন্দের তীক্ষ্ণ প্রকাশ, কামনা বাসনার তীক্ষ্ণ প্রকাশ, এবং কোথাও যেন আঘাত হিসাবেও সেটা ব্যবহৃত হতে পারে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য সে শুধু হরিণ, তো সে হরিণকে শুধু আকৃষ্ট করবে, নিজের কাছে আমন্ত্রণ জানাবে, ডাকবে। আমরা জানি জীব জগতের প্রাণের এই লীলা, এই খেলা, একটা হরিণের জীবনেও কিন্তু সেটা খুব স্বাভাবিক। মানুষের কাছে সেটা মনে হতে পারে খুব নগণ্য, সে রোগাশালিকের ইচ্ছার মতন। হরিণীর জীবনেও কিন্তু এটা একটা চরম প্রাপ্তি, সে হরিণীকে ডাকবে, হরিণীকে সুখ দেবে, নিজের সৌন্দর্য সে মাতিয়ে দেবে। এই সময় একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, একটা অদ্ভুত শব্দ সেখানে আসে। সে অদ্ভুত শব্দটা আমরা বুঝতে, কোথাও কিন্তু কবি বললেন না কিসের শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো না, নদীর জল লাল হয়ে উঠলো। আমরা কি দেখলাম? একটা জীবন স্বপ্ন দেখার চরম মুহূর্তে সে যেন রক্তে ভেসে গেল। আমরা এখানে যেন কোথাও সেই বাল্মীকি রামায়ণ লিখেছিলেন না, তার যে কাব্যের শুরুটাই হয়েছিল সেই ক্রৌঞ্চ মিথুন, দুটো জীবনের মিলনের মুহূর্তে যখন ব্যাধ তাকে রক্তাক্ত করেছিল, কবির সেই বেদনা, সুতীব্র বেদনা, তাকে যে বেদনা জাগিয়েছিল, তার থেকে কিন্তু তার প্রথম কবিত্বের প্রকাশ। আজকেও যেন সেই, এখানে হয়তো সেই মিলনের কথা নেই, কিন্তু কোথাও যেন সেই মিলনের আগাম মুহূর্তে চরম বেদনাময় একটা নিষ্ঠুর শেষ হয়ে গেল। একটা আমরা বুঝতে পারি, হ্যাঁ, গুলির শব্দ, শিকারের আওয়াজ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, মচকা ফুল বললেই হতো, কিন্তু মচকা ফুলের পাপড়ি বললে পাপড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খসে যায়। সেরকম হরিণীর স্বপ্নগুলো যেমন খসে 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 রক্তাক্ত হয়ে নদীর মধ্যে ওই মচকা ফুলের লাল হতাশ পাপড়ির মতন ছড়িয়ে পড়ছে। আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে উঠলো। আবার আগুন জ্বললো, সকালের ভোরে একটা আগুন জ্বলেছিল, সে আগুনেও ছিল কিছু প্রকৃতির কিছু জিনিসকে নষ্ট করে আগুনের উত্তাপ নিয়ে বেঁচে থাকার আশ্বাস, যেটা শুরু হয়েছিল যেই আলোটা, সূর্যের আলোটা তীক্ষ্ণ হলো, মানুষ কিন্তু
আর থাকলো না, সে তার শুধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আগুনটা ব্যবহার করা। সে ওই গুলিটাও কিন্তু একটা আগুন, সে গুলিটাও একটা অস্ত্র, সেটাকে সে কিসের ব্যবহার করলো, আগুন জ্বললো, আবার এটা অন্য আগুন। সে আগুন মানুষকে শুধু নিজের জৈবিক প্রয়োজন বাঁচার জন্য না, তার লালসা, যখন আমাদের বেঁচে থাকার পরেও আরো চাই আরো চাই, এবং এসে আরো চাওয়াটা বিকৃত হয়ে ওঠে এবং অন্যের জঘন্য ক্ষতি করে দিতে পারে, সেটাকে আমরা বলি বিকৃত লালসা বা লোভের আগুন। সেই লোভের আগুন, লালসার আগুন আবার জ্বলেছে। সেটা আমরা সাদা চোখে দেখতে পাই না, কিন্তু কবি তার চোখ দিয়ে দেখেছেন। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হলো, আবার লাল, মচকা ফুলের লাল, মোরগ ফুলের মতো লাল, কুমকুমের মতো লাল, অনেক আমরা লাল দেখেছি। কিন্তু এই লালটা বোধহয় সব থেকে বিভৎস, নদীর জল যে রক্তে লাল হয়ে গেল, আর তার থেকেও বোধহয় আরো বিভৎস এই উষ্ণ লাল হরিণের মাংস। এই লালের মধ্যে লালা রসে সিক্ত, লালা আমরা জানি আমাদের জীব যখন লোভ হয় তখন সেই লালা ঝরে। এটা যেন মানুষের অতিরিক্ত চাহিদা, সেই বাসনার লালায় যেন এই লালটা আরো বেশি রক্তাক্ত, আরো বেশি বিভৎস হয়ে উঠেছে। এখানে তোমাদের একটা বলি, কবির আগের একটা কবিতা ছিল, সেই কবিতাটার নাম ছিল ক্যাম্পে। তা সেখানেও কিন্তু কবি এই ঘটনাটাকে আনতে চেয়েছিলেন, সেখানেও এই বর্ণনাটাই একটু অন্যরকম ভাবে দেয়া ছিল। সেই কবিতায় কিন্তু তিনি লিখেছিলেন, সেখানেও একটা হরিণের মৃত্যু হয়েছিল। যাহাদের দোনালার বুকে হরিণেরা মরে যায়, হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে, তাহারাও তোমার মতো ক্যাম্পের বিছানায়ও যে থেকে শুকাতেছে তাহাদের হৃদয়। এটা তোমরা একটু কোটেশনটা নিয়ে নেবে। এখানে কিন্তু আমরা এই কবিতাটার ব্যাখ্যাটা ওই ক্যাম্প কবিতায় গেলে খুঁজে পাবো, যে ওই হরিণটা কিন্তু শুধুমাত্র একটা নিরীহ পশু, বনের একটা সাধারণ হরিণই নয়, সে আমাদের জীবনের প্রতীক। ওই হরিণটা কিন্তু আমরাও প্রতি মুহূর্তে শিকার হই ওই লোভ লালসা, তার আগুনে আমরাও কারুর, কেউ খাদক হয়, কেউ খাদ্য হয়, আমরাও কারোর লোভের শিকার। প্রত্যেকটা মানুষ প্রত্যেক মুহূর্তে নিজেকে জীবনের বাঁচার তাগিদে তাড়িয়ে তাড়িয়ে একটা অদ্ভুত নিরাপত্তাহীনতা, একটা অদ্ভুত ভয়, তার মধ্যে সে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলেছে। সেই জান্তব লোভটা মানুষের জীবনে, সেটা চিতাবাঘিনীর সমান, কিন্তু তার থেকেও আরো বেশি লোভ। দেখো, চিতাবাঘিনীর হাত থেকে হরিণ বাঁচিয়েছে, অর্থাৎ এখানে তিনি আর একটা কথা বলছেন, বনের পশুর থেকেও মানুষের ভেতরের এই জান্তব লোভ, মানুষের যে অতিরিক্ত যে লালসা, সেটা যেন আরো ভয়ঙ্কর। চিতাবাঘিনীর হাত থেকে বাঁচা যায়, কিন্তু সভ্যতার শ্রেষ্ঠ জীব যে মানুষ দাবি করে তার মন আছে, সেই মনহীনতায় বা অমানসিকতায় কিন্তু প্রতি মুহূর্তে ছোট ছোট স্বপ্নরা মরে যায়। এই যে সাহসে সাধে বলছে না, তাই সে তার প্রত্যেকটা ছোট ছোট ইচ্ছা দিয়ে সে জীবনটাকে উপভোগ করতে চায়। সেরকম প্রত্যেক মুহূর্তে আমাদের যে ছোট ছোট খন্ড খন্ড ইচ্ছাগুলো, সেটাও যেন হরিণের মতন সেটার প্রাপ্তির আগে প্রত্যেক মুহূর্তে শেষ হয়ে যায়। তিনি তা আরো বলেছেন, কি বলছেন, জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। এটা ক্যাম্পে কবিতার লাইন, এটা কিন্তু এই শিকার কবিতার লাইন নয়। কিন্তু এই কবিতাটা বুঝতে গেলে কিন্তু আমরা ওই কবিতাটাও দেখতে পাবো, যে তিনি বলছেন ওই হরিণের মতোই আমরা প্রত্যেক মুহূর্তেই আমরা কি করছি, নিরাশ্রয়, এবং আমরা একদমই নিরাপদ নয়। প্রত্যেক মুহূর্তে আমাদের মৃত্যু ঘটে, আমরা প্রত্যেক মুহূর্তেই ওই মৃগ। কেউ শিকার করে, কেউ শিকারের তার সেই ক্ষতিটা বহন করে, কেউ শিকারী, কেউ শিকার। তা এইখানে কিন্তু দেখতে পাবে কবি কিন্তু কোথাও প্রতিবাদী নয়, একটা অদ্ভুত যন্ত্রণা, একটা অদ্ভুত নিরাপত্তাহীনতা, একটা অদ্ভুত নিরাশ্রয়তার। ওই হরিণটা যেরকম যেই মুহূর্তে সে ভাবছিল যে সব থেকে বেশি সে নিরাপদ, সেই মুহূর্তে সে আসলে সব থেকে নিরাশ্রয়। কার কাছে? ওই সভ্য মানুষের লোভের কাছে, যারা অরণ্যকে বরবাদ করতে পারে, যারা প্রকৃতির সবুজকে বরবাদ করতে পারে, যারা মনের সবুজকে বধ করতে পারে, যারা মানুষের মনের জেগে ওঠা ঝিলমিল স্বপ্নকে শেষ করতে পারে শুধু নিজের স্বার্থের জন্য। সেই অদ্ভুত নিরাপত্তাহীনতার কথাই কিন্তু তিনি এখানে বলতে চাইছেন। তা দেখো, এখানে আবার হচ্ছে হরিণের লাল মাংস, হরিণটা আর হরিণ নেই, সে একটা লাল মাংসে পরিণত হয়েছে। সিগারেটের নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরাপরাধ ঘুম। তা নক্ষত্রের নিচে, যে নক্ষত্র হরিণ পায়নি, অন্ধকারও সে বাঁচিয়েছিল, আজকে সেই নক্ষত্রের আলো, তার নিচে বসে কয়েকটা শিকারী মানুষ। তিনি কিন্তু মানুষের মুখ দেখাননি, কারণ এই মুখগুলো মুখোশে আটা কিছু শিকারী মানুষ
তারা পৃথিবীটাকে আসলে হিংস্র অরণ্যই করে তোলে। তারা চিতাবাঘিনীর থেকেও ভয়ঙ্কর। তা তাদের নক্ষত্রের নিচে বসে, তারা ঘাসের বিছানায় বসে তাদের অতীতের শিশির ভেজা নরম রোমান্টিক গল্প তারা করছে। তাদের জীবনে সুখ আছে, তাদের জীবনে আশ্বাস আছে, তাদের জীবনে সৌন্দর্য আছে, কিন্তু তাদের ওই সিগারেটের ধোঁয়া আগুন, আর এটা সিগারেটের ধোঁয়া, আগুনটা নিভে গেছে। তার যে ধোঁয়া, সেই ধোঁয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীটা কত সুন্দর হতে হতে গিয়ে কত বিবর্ণ হয়ে যায়, কত ধোঁয়াময় হয়ে যায়, কত বিষাদের গন্ধ। যে ঘাসের সবুজ বাতাবি লেবুর গন্ধ কিন্তু এখানে, সিগারেটের ধোঁয়া একটা অতিরিক্ত একটা কি বলবো আমাদের যেটা একটা কৃত্রিম গন্ধ, সেই গন্ধ মানুষের তৈরি করা কিছু সুখ, তৈরি করা কিছু দুঃখ, তার গন্ধটা যেন আমরা পাচ্ছি। সিগারেট টেরিকাটা তোমরা জানো, একটা সময়ে একটা বিশেষ চুলের ধরন ছিল, চুলের স্টাইল, সেটাকে বলা হতো টেরিকাটা। টেরিকাটা কয়েকটা মানুষের মতো, অর্থাৎ সভ্য কিছু মানুষ, তারা বনে এসেছিল শিকার করতে, এবং যে মুহূর্তে চিতাবাঘিনীর হাত থেকে হরিণ ভেবেছিল যে সে নিরাপদ এবং তার জীবনে আর কোনো বিপদ নেই, সেই সুন্দর সোনালী সকালটা একটা রক্তাক্ত সকালে পরিণত হলো কতগুলো মানুষের সাধারণ সুখের জন্য। শিকার না করলেও চলে, কিন্তু শিকার মানুষের উল্লাস। শিকার চিতাবাঘিনীও তো তার নিজের খাবারের জন্য করে, কিন্তু মানুষের জীবনে খাবারের অভাবের জন্য করে না। অন্যের এই আরো বেশি ভালো থাকবো, আরো বেশি সুখের একটা শেষহীনতা, শেষও নেই যেন, সেইটা বোঝাতে কিন্তু এখানে তাদের এই হরিণের মাংসটা তাদের অতিরিক্ত একটা সুখের নিষ্ঠুর সুখ দেবে। সেই সুখটা যে অন্যের কতটা ক্ষতি করতে পারে, অন্যের কতটা কেড়ে নিতে পারে, অন্যের সুখের কতটা অপমৃত্যু হতে পারে, সেটা যেন তাদের চিন্তার মধ্যেও আসে না। এটাই হলো নাগরিক সভ্যতা। আমার সামান্যতম সুখ, আমার যে সুখটা আমার দরকার নেই, সেই সুখটার জন্য আমি অন্যের ছোট ছোট সুখকে ধ্বংস করতে আমি দ্বিধাবোধ করি না। এটাই আমার নাগরিক সুখের বৈশিষ্ট্য। আর আমরা প্রত্যেকেই প্রত্যেক মুহূর্তে ওই হরিণের মতো নিরাপদ নই। আমরা প্রত্যেক মুহূর্তেই নিরাপত্তাহীনতায় আমরা তাড়িয়ে তাড়িয়ে নিজেদের ঘুরিয়ে নিয়ে বেড়াই। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ নিরাপরাধ ঘুম। হ্যাঁ, ঘুমটা কার? ঘুমটা এই শিকারী মানুষগুলো তাদের লালসার বিকৃতির পরিতৃপ্তি সাধন করে একটা সুন্দর সোনালী জীবনটাকে শেষ করে ছিন্ন ভিন্ন করে তাদের নিজের জীবনে একটা সুন্দর ঘুম আসলো, কিন্তু সেই ঘুমটা কেড়ে নিল আর একটা সুন্দর মানুষের একটা সুন্দর জীবনের স্বপ্ন, বা আর একজনকেও দিয়ে দিল নিষ্পন্দ নিরাপরাধ ঘুম। আর একটা জীবনও কিন্তু ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, এ ঘুম তার দৈহিক ঘুম না, সারা জীবনের মতো নিরাপত্তা সে চেয়েছিল, কিন্তু সেই নিরাপত্তা পেল। আর তাকে কেউ বধ করবে না, আর তার কোনো ক্ষতি হবে না, যা করার একবারেই নিষ্ঠুর শিকারী এসে তার সবটা অন্তিম পরিণতি দিয়ে গেছে। আসলে কবির মনে হয় প্রশ্ন যে মৃত্যু তো আমাদের জীবনে স্বাভাবিকভাবেই আসবে, মৃত্যু সুন্দর, মৃত্যুই আমাদের স্বাভাবিক পরিণতি, কিন্তু এই মৃত্যু কেন এই অতর্কিতে খুনির মতন পেছন থেকে এই লালসার মূর্তি ধরে আমাদের জীবনে আসে? কেন মৃত্যু কারোর জীবনে একটু সুখের জন্য কেন একটা মৃত্যু তার দাম দেবে? কেন একটা জীবন মৃত্যু দিয়ে আর একটা মানুষের ছোট ছোট খুশির মালা গাঁথবে? এইটা বোঝাতেই যেন এখানে শিকারটা তিনি ব্যবহার করেছেন। কেউ শিকার করে, কেউ শিকারের কষ্টটা ক্ষতি সাধন নিজের জীবনে নিয়ে নেয়। কেউ শিকারী, কেউ শিকার। আমাদের প্রকৃতির মধ্যেই যেন কোথাও লুকিয়ে আছে উৎপাতা শিকারীর দল, যারা প্রত্যেক মুহূর্তে শিকার করে আমাদের জীবনে ছোট ছোট সুখ, আমাদের জীবনে ছোট ছোট সৌন্দর্য, পৃথিবীর ওই নরম লাবণ্যটাকে সেই লোকগুলো ছিন্ন ভিন্ন করে দেয়, নষ্ট করে দেয়, শেষ করে দেয়। তাহলে একটা ভোর নতুন জীবন, নতুন সম্ভাবনা, আর একটা ভোর সবকিছু ছিন্ন ভিন্ন করে দিয়ে একটা লালসার, একটা হতাশার, একটা স্বপ্নভঙ্গের, একটা নিষ্ঠুরতার কাহিনী। দুটোর মধ্যে বৈপরীত্য আনলেই বোঝা যাবে জীবনানন্দ আমাদের আসলে কি বলতে চেয়েছেন। তোমরা ভালোভাবে পড়ো, এটা আরটু বোঝো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, এবং এরপর প্রশ্নগুলো পরে আমি তোমাদের আবার আলোচনা করব। ভালো থেকো।